প্রধানমন্ত্রী উনি যদি 5% নারীকে দিতেন তাহলে ওনার এই কথাটা মানাতো। উনিও তো দেন, হ্যাঁ উনি দিচ্ছেন, অন্যরা দেয়নি, উনি হয়তো দিচ্ছেন। কিন্তু কথা হলো নারীর ক্ষমতায়নের জন্য তিনি যদি জুলাই সনদ আজকে বাস্তবায়ন করে 100 আসনে যদি দিতেন তাহলে বোঝা যেত হ্যাঁ, তাহলে জুলাই সনদ যখন বলতেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন এবং দাড়ি কমা সেলিকলম দিয়ে করবেন, কিন্তু এখন পর্যন্ত কি বলছেন এই ডেডলাইন না। জুলাই সনদে নিয়ে ঠিক আছে, সংবিধান সংস্কার কমিশনের কথা তিনি নিজেই বলছেন তার ইশতেহারে, সেই ইশতেহার তিনি মানতেছেন না। আজকে আমি তো দেখালাম যে যতজনকে দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি দেখান তো যে বিএনপির বাইরে, মানে জামাত ইসলাম যেমন করে দেখায় দিলাম যে বিএনপির বাইরে অন্য কাকে দিচ্ছে। বিএনপি তো তারও দল আছে, 12 দলীয় ঐক্যজোট আছে, 12 দলীয় ঐক্যজোট থেকে কাউকে দিচ্ছেন না। তাহলে আজকে উনি যাদেরকে দিলেন বা যেভাবে দিলেন এইজনকে দিবেন, তাহলে আপনি এতগুলো নমিনেশন দিলেন কেন? আপনার তো সেট আছে আমি এই লোককে দিব, তাহলে এই নমিনেশনের যে মানে নমিনেশনে যে ট্রেন্ড করে এই নমিনেশন বিক্রি করলেন, এটা করার কি ধারণা? এটার নাম ডেমোক্রেসি? ওখানে কি কোনো ভোটের ব্যবস্থা আছে? ওখানে কি কোনো আপনি ক্যাটাগরি ফিক্স করে দিয়েছেন এই ক্যাটাগরি ফিল আপ করতে পারলে সে এমপি হবে? না, এখানে কি ওয়ান ম্যান শো। জনাব তারেক রহমান, জনাব প্রধানমন্ত্রী যিনি বলবেন, যাকে পছন্দ করবেন তাই, এর বাইরে বলার আর কারো কোনো শক্তি নেই। আব্বাস সাহেবের ওয়াইফকে কি দিচ্ছেন? না। সো এই জন্যই বললাম যে এখানে আপনার ওই গণতন্ত্র যদি নিজে প্র্যাকটিস না করেন আর একজনকে কতখানি বলবেন জানি না। আর জুলাই সনদের মধ্যে যারা জুলাই সনদ বলতেছে তারা এই কারণে বলতেছে তারা সত্যিকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায় তখন তো আর কোনো কি দ্যাট উইল বি ম্যান্ডেটরি অবলিগেশন। প্রধানমন্ত্রী কিন্তু আরো প্রশ্ন রেখেছে, দেশ ছেড়ে পালানো স্বৈরাচারের ভূত কি বিরোধী দলের ঘাড়ে সওয়ার হয়েছে কিনা। তিনি বলেছেন মহান মুক্তিযুদ্ধের সময় যারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তারাই ফের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে, 86 সালের নির্বাচনে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, 96 সালেও তারা স্বৈরাচারকে সাথে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, 2008 সালে 111 সরকারের সাথেও জোট বেঁধে গণতন্ত্রের বিরোধী শক্তি সহযোগী হয়েছিল। কি বলবেন? বিশাল বড় প্রশ্ন, উত্তর বিশাল হয়ে যাবে, কিন্তু কথা হলো এই শর্ট সময়ের মধ্যে একটা একটা করে বলি। 71 নিয়ে উনি যে কথা বললেন, তাহলে উনি ওনার বাবার চিন্তাকে অস্বীকার করেন। কারণ উনি ওনার বাবা তাহলে শাহিজুর রহমান সাহেবকে প্রথম প্রধানমন্ত্রী বানানা, মুসলিম লীগকে বিএনপির মধ্যে নেওয়া, আজকে এই আপনি বোধহয় দেখছেন লিস্টার প্রথমে কার নাম আছে জানেন? এই মহিলা এমপিদের প্রথমে রাশেদ খান মেননের বোনের নাম আছে। ওনার বাবা কে ছিল জানেন? পাকিস্তান আমলে ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি পাকিস্তান বিরোধিতা করছেন এবং তিনি চিৎকার করে বলছেন, ঘোষণা দিয়েছিলেন যে শেখের মাথার মূল্যে কেউ যদি নিয়ে এসে দিতে পারে। এই রাশেদ খান মেননের বাবা চিটাগাংয়ের জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে শেখ মুজিবের মাথা যদি কেউ নিয়ে এসে দিতে পারে তাকে এত টাকা দেওয়া হবে। সেই জাহানার আপায় কিন্তু তার লিস্টের 1 নম্বর আছে। সো এই ধরনের বিতর্কিত 86 সালের কথা বলেন, 86 সালে এরশাদ সাহেব কয়টা আসন পাইছিলেন? 152 না 53? সেলিমা, সরি, আই বেগ অ্যাপোলজি ভাই, থ্যাংক ইউ। সো এই যে 86 সালে যদি সেই সময় বিএনপি আসতো, এরশাদ সাহেব কি থাকতে পারতো? ধরে নাম জামাত ইসলাম খুব খারাপ, তাহলে আপনি আবার 90 সালে আপনার মা 3 দলীয় ঐক্যজোট করলেন, সেই জামাতের সাথেই করলেন, এই জামাতেরই সমর্থন নিয়ে সেই সময় আপনি ক্ষমতায় গেলেন। না হলে জামাত যদি আওয়ামী লীগকে সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতায় যেত। তাহলে আপনার মা ভুল করছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। ডাক্তার আব্দুল নূর তুষার, যেখানে সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে, তারপরেও জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল কেন এত হার্ড লাইনে? এটি কি আসলে স্বার্থের দ্বন্দ্ব? না, ঠিক স্বার্থের দ্বন্দ্ব না। আসলে জুলাই সনদ সরকারি দলের ক্ষমতাকে অনেক কমিয়ে আনার একটা ব্যাপার রয়েছে। ফলে বিরোধী দল ভাবছে যে জুলাই সনদ যদি পুরোপুরি বাস্তবায়িত করা যায় তাহলে সরকারি দলের ক্ষমতা অনেক কমে আসবে এবং সেই ক্ষমতাটা কমে আসলে বা সরকারের ক্ষমতা অনেকখানি কমে আসবে, একটা ব্যালেন্স তৈরি হবে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার এক ধরনের চেঞ্জ হবে। তো সেই সব কারণে বিরোধী দল এই চাপটা দিচ্ছে, কারণ বিরোধী দল তো দলীয়ভাবে সংসদে দুর্বল অবস্থানে আছে, কম আসন পেয়েছে, রাজনৈতিকভাবেও তারা একটা 2/3 ভোট যারা জিতেছে, 2/3 আসন যারা জিতেছে তাদের কাছ থেকে চাপে আছে। সেই জন্য বিরোধী দল এই চাপটা বেশি করে দিচ্ছে, তাতে করে তারা আরেকটু স্পেস পাবে রাজনীতিতে, এই জন্য চাইছে বেশি। এটা ঠিক স্বার্থ না, এটা একটা রাজনৈতিক পদক্ষেপ এবং সেই সাথে কিছু কিছু সংস্কার তো আছে যেটা প্রয়োজনীয়। ফলে সেই সংস্কারগুলি যাতে ত্বরান্বিত হয় এটা অনেকেই চায়, এমনকি কিছু কিছু জায়গা আছে তাদের সেটা যৌক্তিকও। ফলে সেই যৌক্তিক দাবিগুলোর সাথে তো আমরা অনেকেই মনে করেছি যে এই জন্য তারা চাপ দিতে পারে। চাপ দেওয়াটা কোনো অসুবিধা না, হুজ্জত করা অসুবিধা। মানে এই চাপ দিতে গিয়ে ধরেন হইচই, চিল্লাচিল্লি, গন্ডগোল এগুলা করার প্রয়োজন নাই। সিভিলাইজড ওয়েতেই এটা আদায় করা সম্ভব বলে আমি মনে করি। এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি।
সূত্রে খবর উঠে এসেছে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ঘিরে সরকার আইএমএফ এর মতবিরোধ। এই বিষয়টি আলোচনায় আনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথী থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সেল স্টিল, ডাক্তার আব্দুল নূর তুষার। যেমনটি আমরা পত্রিকার পাতায় দেখতে পেলাম, নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ঘিরে সরকার আইএমএফ মতবিরোধ। এবং আমরা যেমনটি দেখেছি যে সরকার আগামী অর্থ বছরে প্রায় 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনতে চায় এবং প্রায় 13,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এত অর্থের সংস্থান কোথা থেকে আসবে? আর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে সরকার কি বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে কিনা? সরকার তো বারবার বলেছেন যে তারা জানেন এই টাকা কোথা থেকে আসবে, ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে বাজেট পর্যন্ত। তবে এখনো পর্যন্ত সরকার এটা পরিষ্কারভাবে বলেন নাই যে এই ফ্যামিলি কার্ডের জন্য যে টাকাটা আসবে বা দরকার সেটা কোথা থেকে আসবে। আর আইএমএফ সব জায়গাতেই ভর্তুকি তুলে নিতে বলে। সারা পৃথিবীতে আইএমএফ এর চেষ্টাটা হচ্ছে মূলত পুঁজিবাদী অর্থনীতির যে সর্বশেষ যে থিওরি, মার্কেট ইকোনমি, বাজার অর্থনীতি, এটা প্রচলিত করা। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত নিবে হচ্ছে চাহিদা এবং সরবরাহ, এবং বাজার যেভাবে নিয়ন্ত্রিত হয় ঠিক সেইভাবে পুরো অর্থনীতি নিয়ন্ত্রিত হবে। ফলে আইএমএফ যেখানেই যায় সেখানে কিন্তু বলে যে ভর্তুকি তুলে নেন, নিজের সক্ষমতা বাড়ান, কর বসান এবং কর নিয়ে তারপরে নিজের অর্থে নিজে পরিচালিত হন। অর্থাৎ আইএমএফ কাগজে কলমে অঙ্কে এক ধরনের স্বনির্ভরতা তৈরি করার চেষ্টা করে। কিন্তু অর্থনীতি তো শুধু অঙ্কের না, এই অঙ্কের অর্থনীতি বেশি কাজে লাগে উন্নত দেশে, যেখানে কিনা মানুষের মৌলিক চাহিদার একটা বিরাট অংশ পূর্ণ হয়ে গিয়েছে, বেকারত্ব অনেকাংশেই কম, যেখানে তাদের স্টেডি ইনকাম আছে, যেখানে তাদের ব্যয়ের চাইতে আয় বেশি, এমন দেশগুলিতে এই অঙ্ক খুব সহজে কাজে লাগে। কিন্তু আমাদের মতো দেশে অনেক ধরনের পার্সপেক্টিভ আছে, এখানে হতদরিদ্র জনগোষ্ঠী আছে, এখানে চাইলেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। কর যে আদায় করবেন মানুষকে তো আয় করতে হবে, কি পরিমাণ মানুষ কর দিতে পারার মতো আয় করেন এইটা একটা ব্যাপার রয়েছে। তারপরে কর আদায়ের যে বিষয়গুলি সেগুলি আবার নানানভাবে প্রভাবিত হয়। আমাদের এখানে রাজনৈতিক শক্তি আছে, এইখানে অনেক ধরনের প্রভাব দেওয়া করার মতো বিষয় রয়েছে। ফলে আইএমএফ যেভাবে সরলীকৃতভাবে ভর্তুকি তুলে নিতে বলে এটা আসলে খুব কঠিন হয়ে যায়। যেমন ধরেন আমাদের এখানে চালের দাম বাড়লে মানুষ খুব অসন্তুষ্ট হয়, ফলে যে কোনোভাবেই চালের উৎপাদন ব্যয়কে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এটা করতে গিয়ে সরকার কিন্তু সার, বীজ, কীটনাশক, সেচ সব জায়গাতে ভর্তুকি দেয়, এবং এই ভর্তুকির কারণে আমাদের দেশের চালের দাম কিন্তু পৃথিবীর যে কোনো দেশের চাইতে কম। আমাদের এখানে কিন্তু আমরা যে দামে চাল খাই, উন্নত চাল, এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশে এত কম দাম না চালের। এবং এইগুলি করতে গিয়ে সরকারকে অনেক জায়গাতেই ভর্তুকি দিতে হয়। তাই আইএমএফ যেটা বলছে এটা আইএমএফ এর দিক থেকে অঙ্কের হিসাবে ঠিক, রাজনীতির হিসাবে এটা কিন্তু সরকারের জন্য চাপ হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 71,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আগের সরকারের করা সব শর্ত বর্তমান সরকার মেনে নাও নিতে পারে। তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাই, আইএমএফ এর শর্ত না মানলে বৈদেশিক অর্থায়ন ঝুঁকির মধ্যে পড়লে বিকল্প উৎস কি হবে? শোনেন, একটা গল্প মনে পড়ছে। ডাক্তারের কাছে গেছেন রুগী, তো রুগীকে বলছেন যে তুমি শরীরে এই অবস্থা কেন? ভাত পাই না। তো ভাত পাও না, রুটি খাবা, কফি খাবা কেন? ব্রিটিশ ডাক্তার। এটা 43 সালের দুর্ভিক্ষ নিয়ে কথা রয়েছে, এবং এখনো চোখের সামনে ভাসে জয়নুল আবেদিন কিন্তু চারকোল মানে কয়লা দিয়ে সাদা কাগজের উপর এই দুর্ভিক্ষর ছবি আঁকছিল। ওই দুর্ভিক্ষ 1974 সালের দুর্ভিক্ষ। এই দুইটা দুর্ভিক্ষ কিন্তু খাদ্যের অভাবে হয়নি, মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। আজকে বিদ্যুৎ মন্ত্রী যখন বলে সামান্য একটু কি হয়েছে, সামান্য একটু তেলের দাম বাড়েছে, জানেন 140 টাকা পোলার চালের কেজি ছিল, সেটা আজকে 200 টাকা। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। এই জন্য খুব আক্ষেপ করে আমাদের একজন আর্টিস্ট সবসময় বাঙালিকে আঁকত খুব মোটা শরীর, খুব হুষ্টপুষ্ট হিসাবে। তো আজকের এই সরকার বুঝতেছেন না ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এসব মরার উপর চড়া ঘা হয়ে যাচ্ছে। এবং আজকে যখন বলতেছেন, আমি বারবার বলি, তেল আছে খালি সংসদে, আর তেল আছে কোথায়? চিটাং পোর্টে। এর বাইরে বোধহয় তেল নাই। ওনার তেলের দাম বাড়ায় কিন্তু একটা গাড়ির লাইন কমেনি। তারপর আপনাকে বলে আইএমএফ এর শর্ত আপনি মেনে নেবেন। আপনি আইএমএফ এর কাছে গেলেন ফ্যামিলি কার্ডের টাকা চাইতে, আপনি আইএমএফ এর কাছে গেলেন তেলের টাকা চাইতে, তার মানে আপনার কাছে টাকা নাই। এনবিআর টাকাটা তুলবে কার কাছ থেকে? আমার আপনার কাছে। তার মানে আমার আপনার উপর আরো ট্যাক্স বসাবে। সো ট্যাক্স বসাবে একদিকে, তাহলে কি হবে? আমাদের যে ঘাটতি রেশিও সেটা আরো বাড়তে থাকবে, এবং ইনফ্লেশন এমন একটা জায়গায় যাবে। আমি দেখতে পাচ্ছি সরকার যদি এখনো তার কোনো পরিকল্পনা নাই
কিভাবে সে সামনে এই যুদ্ধ যদি আরো ত্বরান্বিত হয়, এই দেশে ফেমিন আসতে বাধ্য, এবং সরকার যেভাবে চালাচ্ছে হুমজিকালি, এইভাবে দেশ চলে না, এবং এইভাবে দেশ চলারও কথা না। কারণ আজকে একটা ইমার্জেন্সি পিরিয়ড, আপনি ইমার্জেন্সি ভাবে দেশ রাষ্ট্রকে পরিচালিত করবেন। আপনার কাছে একটা পরিকল্পনা থাকতে হবে, আগামী 3 মাস আমার কোথায় থেকে তেল আসবে, ডিজেল আসবে, অকটেন আসবে। আজকে আমার কারেন্টের কথা বলতেছেন, দেখেন একজন বললেন পেপার পত্রিকা খালি আছে 8 ঘন্টা নাকি কারেন্ট থাকে না। এমন কোনো মফস্বল শহর নাই যে দেখেন যে সেখানে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরকারের আসলে বাংলাদেশ কিভাবে চালাবে না, আল্লাহর কিন্তু ওয়াস্তে চলে ব্যারিস্টার যাচ্ছে। শাহরিয়ার কবির, জ্বালানি সংকটের এই দায় কি শুধুমাত্র সরকারের উপর বর্তায়? হ্যাঁ, সরকারের উপর শোনেন, সরকার যখন আপনি ক্ষমতায় নিছেন তখন আপনাকে মানুষ ভোট দিছে এই কারণেই যে আপনি আমার নিরাপত্তা বিধান করবেন, আমার মৌলিক মানবিক চাহিদা পূরণ করবেন। যদি তেল না থাকে আপনাকে সে সত্য কথা বলতে হবে, তেল নাই, তাহলে কি করতে হবে? তাহলে রেশনিং করতে হবে। রেশনিং এর পাশাপাশি মানুষকে যাতে জানেন আপনি সয়াবিন তেল নাই, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আজকে আপনি একটা সেক্টরের কথা বলেন যে অমুক সেক্টরে এই সরকারের এই প্ল্যান, আপনি সার কোথায় থেকে আসবে? আপনার জাহাজ ইরান আটকায় দিল কেন? আপনি তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আপনার পররাষ্ট্রমন্ত্রী এখন এমন এক স্টেটমেন্ট দিলেন যে একটা দেশের কূটনীতিক বললেন তার দেশে এরকম অন্যায্য হচ্ছে, ইরানের প্রতি যে আগ্রাসন হচ্ছে তার প্রতিবাদ আপনি একটা মুসলিম দেশ হিসাবে করতে ব্যর্থ হলেন। আপনার জাহাজ কেন ছাড়বে? তাহলে সেই জায়গায় আমরা যেখানে ওআইসির সবচেয়ে বেশি সাহায্য পাইতাম, আজকে এই কাজ করা থেকে আপনি ওআইসির সাহায্য পাবেন, আপনি অন্য সোর্স থেকে কোথায় থেকে নিয়ে আসবেন? আপনাদের টাকা ছাড়া, বিনা পয়সায় সৌদি আরব ছাড়া আর কেউ আমাদেরকে তেল দিত না, সার দিত না। কাতার আমাদেরকে সার দিত, সেটা মাসে মাসে ইনস্টলমেন্টে দিতাম। এই জুন মাসে 1 গাদা টাকা দিতে হবে। আপনি আবার বলতেছেন, আপনি ওই যে বলি সবসময় দস্তখত দিয়েছেন, আপনি চায়নার কাছ থেকে কিন্তু টাকা নেবেন না। চায়না তেল দিতে চাচ্ছে, সার দিতে চাচ্ছে, আপনি কিন্তু নিতে পারবেন না। কেন? দাদারা তো তাহলে ফেলে দিবে। সো এই যে যাই করবেন ক্ষমতায় থাকার জন্য, মারবেন তো আমাদেরকে। ওই জন্য আমরা মানে সারশূন্য হয়ে যাব, ওই জয়নুল আবেদিনের ছবির মতো। আর ওরা পোলাও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির।